আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমাদের টপিকটা হচ্ছে ডেন্টাল প্লেক। ডেন্টাল প্লেক তাহলে কি সবার আগে সেটাই আমাদের জানিয়ে নিতে হবে। ডেন্টাল প্লেক ইজ এ টেনিশিয়াসলি অ্যাডহেরেন্ট সফট ডিপোজিট অন দি টুথ সারফেস। একদম ইজিলি যদি আমরা জানতে চাই ডেন্টাল প্লেক কি, এর থেকে ইজি ডেফিনেশন আমার মনে হয় না কোনোভাবে সম্ভব। টেনিশিয়াসলি মানে কি? টেনিশিয়াস মানে স্ট্রংলি বা কি বলা যায় দৃঢ়ভাবে। ডেন্টাল প্লেক হচ্ছে টেনিশিয়াসলি অ্যাডহেরেন্ট মানে স্ট্রংলি লাগে থাকে বা স্ট্রংলি ক্লিঙ্গিং একটা সফট ডিপোজিট। এটা কিন্তু হার্ড ডিপোজিট, এটা একটা সফট ডিপোজিট অন দি টুথ সারফেস। তাহলে টেনিশিয়াসলি অ্যাডহেরেন্ট সফট ডিপোজিট অন দি টুথ সারফেস ইজ কল্ড ডেন্টাল প্লেক। ডেন্টাল প্লেকের আমার ছবি দেখে নিয়ে দেখো। ডেন্টাল প্লেক হচ্ছে যেগুলো কম বেশি সবারই ডেন্টাল প্লেক আসলে হয়ে থাকে যদি ওরাল হাইজিনটা ঠিক মতো মেনটেন না করা হয়। এই যে ট্রিটমেন্টের আগে দেখো, এই যে এখানে ডেন্টাল প্লেক সাদা সাদা জিনিসগুলো সফট, এগুলো দেখে কিন্তু বোঝা যাইতেছে যে এটা সফট ম্যাটেরিয়াল না। এই যে সেলাইভাতে সিক্ত হয়ে আছে, ময়েস্টেন্ড হয়ে আছে, এই জন্য হচ্ছে এগুলো সফট হয়ে আছে, বোঝা যায়। ট্রিটমেন্টের পরে দেখা যায় যে ক্লিন হয়ে গেছে, দেখছো এখানে আর কিছু নাই, এখানে নাই, এগুলো সব ডেন্টাল প্লেক যেগুলো হচ্ছে ক্লিন করে ফেলা হয়েছে। তো এরকম সফট যেই স্ট্রাকচারগুলো দাঁতে থাকে যেটু পুয়ার ওরাল হাইজিন, সেগুলো হচ্ছে ডেন্টাল প্লেক। মানে ডেন্টাল প্লেকটার অনেক ইম্পর্টেন্স আছে আমাদের ডেন্টিস্ট্রিতে। এটা অনেক বাজে একটা জিনিস, একটা বাজে রোল প্লে করে থাকে আমাদের বিভিন্নভাবে আদার ডিজিজের জন্য। যেমন ইট ইজ প্রাইমারিলি কজেটিভ ফ্যাক্টর ইন বোথ ডেন্টাল ক্যারিজ অ্যান্ড পেরিওডন্টাল ডিজিজ অ্যান্ড মোস্টলি জিঞ্জিভাইটিস। আমরা তো অলরেডি ডেন্টাল ক্যারিজে পড়ে আসছি যে ডেন্টাল ক্যারিজ হওয়ার একটা মেজর ফ্যাক্টর হচ্ছে কি ডেন্টাল প্লেক। তাহলে এখানে বলা আছে যে একটা পজিটিভ ফ্যাক্টর অফ ডেন্টাল ক্যারিজ, এটা আমরা পড়ে আসছি অলরেডি। আমরা সামনে আরও জানতে পারবো যে পিরিওডন্টাল যে ডিজিজগুলো হয় সেগুলোতেও হচ্ছে ডেন্টাল প্লেকের একটা রোল থাকে। আর মোস্টলি জিঞ্জিভাইটিস কি? জিঞ্জিভাইটিস হচ্ছে ইনফ্লেমেশন অর সোয়েলিং অফ দি জিঞ্জিভা অর অ্যারাউন্ড দি জিঞ্জিভা। এটা আমরা সামনে যখন আরও কিছু টপিক আছে তখন জানতে পারবো। জাস্ট এখন মনে বুঝো যে জিঞ্জিভাইটিস হচ্ছে সোয়েলিং অফ দি জিঞ্জিভা বা ইনফ্লেমেশন অফ দি জিঞ্জিভা, ফুলে যায়, জিঞ্জিভাটা ফুলে যায়, একটা অ্যাবনর্মাল কন্ডিশন। জাস্ট মনে রাখো যে একটা অ্যাবনর্মাল কন্ডিশন জিঞ্জিভার, যেটা একটা ডিজিজ, সেটাও মেনলি এই ডেন্টাল প্লেকের কারণেই হয়ে থাকে। এখন এই ডেন্টাল প্লেক কয় টাইপের আছে সেটা দেখি। ডেন্টাল প্লেক হচ্ছে 3 টাইপস। সেটা হচ্ছে সুপ্রাজিঞ্জিভাল, জিঞ্জিভাল, সাবজিঞ্জিভাল আর হচ্ছে মার্জিনাল। এগুলো সবগুলোই প্লেক। তাহলে কি বোঝা যাইতেছে? সুপ্রাজিঞ্জিভাল, নামের মধ্যে আছে সুপ্রা মানে জিঞ্জিভার উপরে, না জিঞ্জিভার উপরে। তাহলে এগুলো হচ্ছে জিঞ্জিভাল মার্জিনের উপরে ফর্মেশন হয়ে থাকে। এই যে দেখো এখানে দেখা যাচ্ছে এই পার্টটা, যেটা এটা হচ্ছে সুপ্রাজিঞ্জিভাল বায়োফিল্ম লেখা আছে। তুমি বায়োফিল্মের জায়গায় এটা প্লেকই ধরতে পারো, এটা হচ্ছে প্লেক, সুপ্রাজিঞ্জিভাল প্লেক। এই যে জিঞ্জিভার উপরে তৈরি হয়েছে, অ্যাজ এ রেজাল্ট এটাকে সুপ্রাজিঞ্জিভাল বলে। তারপরে কি সাবজিঞ্জিভাল কি? এখানে আছে যে জিঞ্জিভার মানে নামই বোঝা যাচ্ছে সাব, না সুপ্রা না, কিন্তু এটা সাবজিঞ্জিভাল। এটা হচ্ছে জিঞ্জিভাল যে সালকাসটা মার্জিনের নিচে, সাব মানে নিচে, সুপ্রা মানে উপরে, জিঞ্জিভাল যে মার্জিন, এই যেটা হচ্ছে মার্জিন, এই মার্জিনের নিচে সালকাসে দাঁতের আর মার্জিন আর জিঞ্জিভার মাঝখানে যে সালকাসটা আছে, যে গ্যাপটা আছে, যেই ফারোটা আছে, সেই জায়গায় যেই প্লেক ফর্মেশন হয় সেটাকে বলা হয় সাবজিঞ্জিভাল। এটাকে বলা হয় সাবজিঞ্জিভাল প্লেক। আর হচ্ছে মার্জিনাল প্লেক মানে বোঝা যেতেছে মার্জিনে থাকবে। মার্জিনাল প্লেক হচ্ছে দাঁতেও থাকে আবার মার্জিনের সাথেও থাকে, মানে এই দুইটার কাইন্ড অফ মিক্সচার হচ্ছে মার্জিনাল প্লেকে। যে দেখা যাইতেছে মার্জিনাল প্লেক দাঁতের সাথেও আছে, মানে সুপ্রাতেও আছে, আবার হচ্ছে ইনফ্রাতেও আছে বা সাবেও আছে, মার্জিনের সাথেও আছে। সো এটাকে বলা হয় মার্জিনাল প্লেক। এখানে লুজলি অ্যাটাচ বায়োফিল্ম বলা হয়েছে। তুমি এটা ধরতে পারো যে কি, এটা হচ্ছে
মার্জিনাল প্লেক। ওকে, সো এই 3 ধরনেরই হচ্ছে নর্মালি প্লেক ফর্মেশন হয়ে থাকে। এখন প্লেগ যেহেতু আমরা জানলাম যে কি এবং কয় টাইপস, আমাদের এখন এটা জানা দরকার যে প্লেগটা আসলে ফর্মেশন হয় কি দিয়ে, এটার কম্পোজিশনটা কি। সো প্লেগস আর composed of organic matrix of polysaccharide and glycoproteins and some bacteria and cells। তাহলে কি বলা যাচ্ছে যে প্লেগ হচ্ছে মেইনলি কম্পোজড অফ অর্গানিক ম্যাট্রিক্স। আমরা তো জানি যে টিস্যু, যে কোনো টিস্যুতে হচ্ছে কি সেলস থাকে এবং ইন্টারসেলুলার কিছু স্পেস থাকে। ওই ইন্টারসেলুলার স্পেসে হচ্ছে অনেক ম্যাট্রিক্স গ্রুপাক খায়। তুমি জাস্ট প্লেগটাকে একটা টিস্যু হিসেবে কল্পনা করে নাও, তাহলে একটা টিস্যু কিভাবে কম্পোজ হয়, কিছু সেলস দিয়ে এবং কিছু ইন্টারসেলুলার সাবস্টেন্সেস দিয়ে, ইন্টারসেলুলার স্পেসে যেগুলো থাকে। তাহলে এই যে অর্গানিক ম্যাট্রিক্স, এটা হচ্ছে ধরো ইন্টারসেলুলার স্পেসের সাবস্টেন্সগুলো, সেটা কি দিয়ে তৈরি? পলিস্যাকারাইড আর গ্লাইকোপ্রোটিন দিয়ে তৈরি। আর কিছু ব্যাকটেরিয়া অ্যান্ড সেলসও থাকে, জাস্ট লাইক অ্যাজ এ টিস্যু। তাহলে এই যে অর্গানিক ম্যাট্রিক্স অফ পলিস্যাকারাইড অ্যান্ড গ্লাইকোপ্রোটিন আছে, আর হচ্ছে সাম ব্যাকটেরিয়া অ্যান্ড সেলস আছে, তাহলে আমরা এই ইন্টারসেলুলার স্পেসে কি কি থাকে সেটা জানি নি। ইন্টারসেলুলার কম্পোনেন্টস, কি? এক নম্বরেই আছে কি? পলিস্যাকারাইড। তারপরে কি আছে? বলাই আছে গ্লাইকোপ্রোটিন। এগুলো দিয়েই অর্গানিক ম্যাট্রিক্সের ফর্মেশন হয়ে থাকে। এগুলো বাদেও আরো কিছু ম্যাটেরিয়ালস থাকে, সেগুলো হচ্ছে প্রোটিনস থাকতে পারে, আবার কিছু লিপিডসও থাকতে পারে। কিন্তু এই প্রোটিনস অ্যান্ড লিপিডসের থেকে বেশি অ্যামাউন্টে থাকে, বা যে মেইন এলিমেন্টগুলো সেগুলো হচ্ছে পলিস্যাকারাইড আর গ্লাইকোপ্রোটিন। এগুলো হচ্ছে ট্রেস অ্যামাউন্টে থাকে, মানে কম অ্যামাউন্টে থাকে। আবার এগুলো বাদে আরো কিছু কি থাকে, এলিমেন্টস বা সাবস্টেন্সে থাকতে পারে, যেমন ক্যালসিয়াম, দেন ফসফেট, সোডিয়াম, এক্সেট্রা। সো ইন্টারসেলুলার স্পেস, এই সেলগুলো, ব্যাকটেরিয়া এবং সেল বাদে যেই আদার যেই ম্যাট্রিক্সের যে স্পেসটা আছে, যে জায়গায় হচ্ছে এই সেল এবং ব্যাকটেরিয়াগুলো ফ্লোট করে, সেগুলো মেইনলি কম্পোজড হয় এই পলিস্যাকারাইড, গ্লাইকোপ্রোটিন এবং কিছু আদার স্ট্রাকচারস অ্যান্ড সাবস্টেন্সেস, অ্যান্ড এলিমেন্টস দিয়ে। এখন আমরা ইন্টারসেলুলার স্পেসের ম্যাট্রিক্সটা কিভাবে ফাংশন হয়, কি দিয়ে ফাংশন হয় সেটা জানলাম। এখন এইটা বাদে আর কি কি এলিমেন্টস বা সাবস্টেন্সেস বা সেলস হচ্ছে প্লেগ ফর্মেশন করে সেটা জেনে নিই। এখানে দেখা আছে, দেখো ওয়াটার থেকে 80%, এটা হচ্ছে একটা জেনারেলাইজড কম্পোজিশন যদি কেউ বলে, তাহলে হচ্ছে এটা। এই যে ওয়াটার 80% যে বলছে, এই 80% আসলে 80%-এর মধ্যে হচ্ছে পলিস্যাকারাইড, গ্লাইকোপ্রোটিন, প্রোটিনস, লিপিডস এবং আদার যেই এলিমেন্টসগুলো আছে এগুলো হচ্ছে মিক্সড থাকে, সলিউবল থাকে। সো মানে বললে এটাই হচ্ছে ইন্টারসেলুলার যে স্পেসের ম্যাটেরিয়ালগুলো, সেটা হচ্ছে ওয়াটার 80% কন্টেনিং দিস সাবস্টেন্সেস। ওকে, আদার দেন দিস ওয়াটার আর কি আছে? সলিড সাবস্টেন্স আছে কি 20%। এখন এই সলিড সাবস্টেন্সের মধ্যে কি আছে আমরা তো অলরেডি দেখে আসছি, কম্পোজ অফ অর্গানিক ম্যাট্রিক্স অ্যান্ড সাম ব্যাকটেরিয়া অ্যান্ড সেলস। সো স্বাভাবিক এই সলিডের ভিতরে কি থাকবে? সেলস অ্যান্ড ব্যাকটেরিয়া থাকবে। তাহলে ব্যাকটেরিয়া কি থাকে? স্ট্রেপ্টোকক্কাস ভিরিডিয়ান্স স্পিসিস, মেনলি এটাই থাকে, বা আরো অনেক কিছু, আরো অনেক
ব্যাকটেরিয়া থাকতে পারে, যেমন অ্যাক্টিনোমাইসিস থাকতে পারে বা ল্যাক্টোবেসিলাসও থাকতে পারে, বাট মেইনলি থাকে স্ট্রেপ্টোকক্কাস ভিরিডিয়ান্স স্পিসিস। তারপরে কি থাকে, হোস্ট সেল থাকে কিছু, হোস্টেল কিছু, যেমন যে মানুষের হচ্ছে ব্যাকটেরিয়া প্লেগটা তৈরি হয়েছে তার নিজের কিছু সেল থাকে যেগুলো হচ্ছে ওই প্লেগের ভিতরে ইনকর্পোরেটেড থাকে, আটকা পড়ে থাকে। সেগুলো হচ্ছে কিছু এপিথেলিয়াল সেলস, কিছু ম্যাক্রোফেজেস এন্ড গ্লিকোসাইটস। এই এপিথেলিয়াল সেলসগুলো কিভাবে আসে, আমাদের যে ওরাল মিউকাস মেমব্রেন সেটা হচ্ছে ডিসকোয়ামেটেড হয়ে যায়, মানে ওরাল মিউকাস মেমব্রেনের সেলগুলো ডিসকোয়ামেটেড হয়ে স্যালাইভার সাথে হচ্ছে ওরাল ক্যাভিটিতে ঘুরপাক খেতে থাকে। এগুলো হচ্ছে যায় ডিপোজিট হয় এই প্লেকের মধ্যে। তারপরে কিছু ডব্লিউবিসি অ্যান্ড আরবিসি, ডব্লিউবিসি স্ট্যাসলিকোসাইটস অ্যান্ড ম্যাক্রোফেজ, এগুলো হচ্ছে আমাদের যে ওরাল ক্যাভিটিতে যে ব্লাড সাপ্লাই দিচ্ছে সেই সাপ্লাই থেকে সামহাউ ডিফিউজড আউট হয়ে আমাদের এই প্লেকের ভিতরে ডিপোজিশন হয়। তারপরে নন ব্যাকটেরিয়াল কিছু কম্পোনেন্টও আছে, যেমন মাইকোপ্লাজমা, ইস্ট, প্রোটোজোয়া, ভাইরাসেস। এখানে ভাইরাস বাদে বাকি সবগুলো দেখো লিভিং ম্যাটেরিয়াল, কিন্তু মানে এগুলো কম্পোজড অফ সেল, সিঙ্গেল সেল আর মাল্টিপল সেল। সো এগুলো লিভিং ম্যাটেরিয়াল। এগুলো এই সেল অ্যান্ড ব্যাকটেরিয়ার যেই নামটা বলা হয়েছে, ব্যাকটেরিয়া এবং সেলের যে কম্পোনেন্টটা বলা হয়েছে এর মধ্যে আসলে ওই নন ব্যাকটেরিয়াল যে সাবস্টেন্সগুলো এগুলো পড়ে, যেমন মাইকোপ্লাজমা, ইস্ট, প্রোটোজোয়া, ভাইরাসেস এক্সেট্রা। সো একটা হোল কম্পোজিশন যদি আমরা ধরি প্লেকের, তাহলে হচ্ছে শর্টকাটে যদি কেউ বলতে চাই তাহলে শর্টকাটে এটাই ইনাফ, এই ওয়াটার 80% বললেই হবে। এর ভিতরে কি কি সলিউবল থাকে এত ডিটেলে বলা দরকার নেই, শর্টকাটে বলতে চাইলে এটা। আর যদি কেউ ভালো মার্ক পেতে চায়, কেউ আরো ভালো জানতে চায়, তাহলে সে আরো ইলেবরেটলি বলতে পারে যে ইন্টারসেলুলার কম্পোনেন্টস আছে কিছু, যেমন এগুলো এই ইন্টারসেলুলার কম্পোনেন্টসের মধ্যে কিছু সেলস অ্যান্ড আদার লিভিং স্ট্রাকচার্স বা ম্যাটেরিয়ালস বা সাবস্টেন্সেস থাকে, সেগুলো হচ্ছে যে এগুলো, রাইট। এভাবেও ভাগ করেও বলতে পারে। এটা হচ্ছে যে যেরকম পারে বা যে যেরকম চায় তার নিজের প্রিফারেন্স ওয়াইজ অ্যান্সার দিতে পারে। এখন আমরা যেহেতু স্ট্রাকচার বা কম্পোজিশনও কি সেটাও জেনে নিলাম, এখন আমাদের জানা দরকার যে এই যে ডেন্টাল প্লেকটা যে হইতেছে, আমরা পড়তেছি ডেন্টাল প্লেক, ডেন্টাল প্লেক, এই ডেন্টাল প্লেকটা ফর্মেশন হয় কিভাবে। না, আমাদের জানতে হবে না যে এটা ফর্মেশন হয় কিভাবে, একটা প্রসেস আছে তো যেভাবে এভাবে ফর্মেশন হয়। যেমন আমরা দেখছি ক্যারিজে কিভাবে ফর্মেশন হয়, অ্যাসিড প্রোডাকশন হয়, অ্যাসিড প্রোডাকশন হওয়ার কারণে হচ্ছে ডিমিনারালাইজেশন হয়, এক্সেট্রা এক্সেট্রা হয়ে আলটিমেটলি ক্যারিজ ফর্মেশন হয়। এখানে একটা প্রসেস আছে। এখন এই প্রসেসটা জানার আগে আমাদের আরেকটা স্ট্রাকচার নিয়ে একটু জানা দরকার। সেই স্ট্রাকচারটা কি, সেটা হচ্ছে পেলিকেল। সেটা কি, পেলিকেল। এখন এই পেলিকেলটা কি সেটা আমরা জানি আগে। a thin layer of proteins contained in saliva, মানে এই যে প্রোটিনগুলো যে আসছে সেগুলো মেইনলি আমরা স্যালাইভা থেকেই পাই। টু a thin layer of proteins contained in saliva which covers the tooth surface. আর এখানে একদম ইজি একটা ডেফিনিশন, বোঝানোর মতন কিছু নাই, যে একটা থিন লেয়ার অফ প্রোটিন, হ্যাঁ একটা প্রোটিনের লেয়ার যেটা হচ্ছে দাঁতের উপরে পড়ে, দাঁতের উপরে সারফেস যেটা, সেই সারফেসে হচ্ছে ডিপোজিটেড হয়। থিন লেয়ার অফ প্রোটিন কন্টেন্ট ইন স্যালাইভা, মানে এই প্রোটিনগুলো হচ্ছে আমরা স্যালাইভা থেকেই আসে আর কি। স্যালাইভার কিছু প্রোটিন হচ্ছে আমাদের দাঁতে যে সারফেস সেখানে হচ্ছে কাভার করে ফেলে, পুরো সারফেসটাকে কাভার করে দেয়, সেই কাভারটাকে বলে পেলিকেল। এটা আসলে খুব একটা বোঝাও যায় না, তোমরা যদি দেখো তাহলে মানে বুঝতে পারবে না যে পেলিকেল ফর্মেশন করছে কি করে না, জাস্ট কালারটা একটু চেঞ্জ হয়। কিন্তু এই পেলিকেলটাই যদি ক্লিন না করা হয় ডেইলি টুথ ব্রাশিং অ্যান্ড আদার প্রসেস দ্বারা যদি ক্লিন না করা হয়, তাহলে হচ্ছে এটা আস্তে আস্তে অনেক হার্মফুল রূপ ধারণ করে, সেটা হচ্ছে প্লেক ফর্মেশন করে। তারপরে এই প্লেক থেকে কি হতে পারে, এই প্লেক থেকে আবার কি হতে পারে, ডেন্টাল ক্যারিজ হতে পারে, পিরিওডন্টাল ডিজিজ হতে পারে, জিঞ্জিভাইটিস হতে পারে। তার মানে সবচেয়ে একদম শুরু হয় কি দিয়ে, এই পেলিকেল দিয়ে। তাহলে একদম গোড়ায় গলতি হচ্ছে এই পেলিকেলস। আমাদের এই পেলিকেল সম্পর্কে জানা দরকার ছিল। স্টার্টিং থেকেই এটা হয় পেলিকেল, পেলিকেল থেকে প্লেক হয়, দেন প্লেক থেকে কি হয়, প্লেক থেকে ক্যারিজ হয়,
ক্যারিস থেকে কি হয়, পেরিডন্টাল ডিজিজ হতে পারে, দেন জিঞ্জিভাইটিস হতে পারে। সো এটা লং চেনের একদম স্টার্টিং যেই স্ট্রাকচার বা যেই স্টার্টিং এলিমেন্ট সেটা হচ্ছে পেলিকেল। সো পেলিকেলটা হচ্ছে একটা থিন লেয়ার যেটা তো সারফেসে কভার করে থাকে। তখন এই পেলিকেল কি দিয়ে ফর্মেশন হয় সেটা তো জানা দরকার আছে। যেমন প্লেক কি দিয়ে ফর্মেশন আমরা জানলাম, কম্পোজিশনটা জানলাম, সেরকম পেলিকেল ফর্মেশন কি দিয়ে হয় সেটারও কম্পোজিশন জানাটা দরকার আছে আমাদের। পেলিকেল ফর্মেশন হয় কম্পোজিশন আমরা অলরেডি দেখছি, যে অলরেডি বলা আছে যে থিন লেয়ার অফ প্রোটিন। মেনলি প্রোটিনই থাকে, কিন্তু প্রোটিনের সাথে আরো কিছু সাবস্টেন্সেস থাকে বা হচ্ছে প্রোটিনের ডিফারেন্ট স্ট্রাকচারস হচ্ছে এখানে কভার করে থাকে, একদম একটা স্ট্রাকচার না। যেমন কি মোর দেন 180 পেপটাইডস প্রেজেন্ট, মানে 180টার উপরে পেপটাইড হচ্ছে এই পেলিকেল যে ফর্মেশন হচ্ছে সেই প্রোটিনসের ভিতরে 180টার উপরে পেপটাইডস থাকতে পারে বা থাকে। আরো কি থাকে, গ্লাইকোপ্রোটিনস থাকে, মানে গ্লুকোজের সাথে প্রোটিন কম্বিনেশন করে সেটাও হচ্ছে এই পেলিকেলে ডিপোজিশন হয়ে পেলিকেল ফর্মেশন করে। কেরাটিনস থাকতে পারে, মিউসিন থাকতে পারে, অ্যান্ড প্রোলিন থাকতে পারে। আসলে ঘুরে ফিরে দেখো, ঘুরে ফিরে সবগুলোই হচ্ছে প্রোটিনের ডিরাইভেটিভস। পেপটাইড দিয়ে কি ফর্মেশন হয়, পেপটাইড দিয়ে প্রোটিন ফর্মেশন হয়। তাহলে গ্লাইকোপ্রোটিন কি, গ্লুকোজ এবং প্রোটিনের একটা কম্বিনেশন, যেটা হচ্ছে এই পেলিকেল ফর্মেশন করে থাকে। কেরাটিনও একটা প্রোটিনেরই ডিরাইভেটিভ, মিউসিনও সেম, প্রোলিনও সেম, সবগুলোই প্রোটিন ডিরাইভেটিভস, জাস্ট আলাদা আলাদা স্ট্রাকচার, আলাদা আলাদা কম্বিনেশনে হচ্ছে এগুলো পারসিস্ট করে পেলিকেল ফর্মেশন করে। এখন আমরা এটা জানি যে প্লেক ফর্মেশন তাহলে কিভাবে হয়। ও আরেকটা জিনিস বলে নেই, সেটা হচ্ছে একটা ফাংশনটা কি, যে আমরা যে প্লেক নিয়ে পেলিকেল নিয়ে পড়লাম আর বললাম যে পেলিকেল দিয়ে হচ্ছে আলটিমেটলি ডেন্টাল প্লেকটা শুরু হয়ে থাকে এবং ডেন্টাল প্লেক থেকে সামনে ডিজিজ করে থাকে। তাহলে এই পেলিকেলটা এমন কি কাজ করে যার কারণে হচ্ছে এটার দ্বারা ডেন্টাল প্লেক ফর্মেশন হয়। এটার কাজ হচ্ছে ইট অ্যাক্টস অ্যাজ অ্যান অ্যাডহেশন সাইট ফর ব্যাকটেরিয়া। মানে এই প্লেকটা হচ্ছে, এই পেলিকেলটা হচ্ছে অ্যাডহেশন সাইট ফর ব্যাকটেরিয়া হিসেবে কাজ করে। মানে এই পেলিকেলে ব্যাকটেরিয়াগুলো হচ্ছে অ্যাডহেয়ার করতে পারে, মানে কি চিপকাইতে পারে, ক্লিঙ্গি হইতে পারে। যেমন আমরা চকলেট খেলে আমাদের দাঁতে লাগে থাকে, সেরকম হচ্ছে এই ব্যাকটেরিয়াগুলো এই পেলিকেলের থ্রুই দাঁতে আমাদের টুতে অ্যাডহেয়ার করতে পারে, চিপকাইতে পারে। চিপকা থাকার যে প্রবণতাটা সেটা হচ্ছে পেলিকেলই তাদের ফ্যাসিলিটেট করে থাকে। এই জন্যই হচ্ছে আলটিমেটলি এরা প্লেক ফর্মেশনে হেল্প করে। এখন আমরা দেখি কিভাবে প্লেক ফর্মেশন তাহলে হয়ে থাকে। ফর্মেশন অফ ডেন্টাল প্লেক কি, ফর্মেশন অফ পেলিকেল অন দি টুথ সারফেস। এই যে একদম প্রথমেই বলা আছে কি, ফর্মেশন অফ পেলিকেল অন দি টুথ সারফেস, মানে একদম প্রাইমারি যেটা দরকার সেটা হচ্ছে পেলিকেল ফর্মেশন। যদি পেলিকেলই ফর্মেশন না হয়ে থাকে তাহলে তো প্লেক ফর্মেশন এখানে প্রশ্নই আসে না। তাহলে একদম প্রথমটাই হচ্ছে স্টেপে হচ্ছে ফর্মেশন অফ দি পেলিকেল অন দি টুথ সারফেস। এখন এই পেলিকেল কি কাজ করে আমরা বুঝছি, যে অ্যাডহেশন করতে হেল্প করে, অ্যাডহেশন সাইট হিসেবে কাজ করে ব্যাকটেরিয়া। তাহলে কি ইনিশিয়াল অ্যাডহেশন অ্যান্ড অ্যাটাচমেন্ট অফ ব্যাকটেরিয়া। তাহলে যেহেতু এটা অ্যাডহেশন সাইট হিসেবে কাজ করে, ইনিশিয়ালি যে কোনো ব্যাকটেরিয়া হচ্ছে অ্যাডহেশন করতে এবং অ্যাটাচমেন্ট করতে দাঁতের উপরে এই পেলিকেলটাই হেল্প করে থাকে। তারপরে যেহেতু অলরেডি অ্যাটাচমেন্ট হয়ে গেছে দাঁতে ব্যাকটেরিয়ার, তারা হচ্ছে গ্রোথ করবে স্বাভাবিক। মানুষ যতদিন যায় বড় হয় তাদের এই ব্যাকটেরিয়াও তো আস্তে আস্তে তাদের গ্রোথ করে, সাইজে করে অথবা নাম্বারে করে, দুইভাবেই করতে পারে। এখন গ্রোথ অফ অ্যাটাচড ব্যাকটেরিয়া লিডিং টু ডিস্টিংক্ট মাইক্রোকলোনিস, মানে কি আমি যে অলরেডি বললাম কি ব্যাকটেরিয়া দুইভাবেই গ্রোথ করে। কিভাবে করে ব্যাকটেরিয়া গ্রোথ? দুই রকম, ইন সাইজ অ্যান্ড ইন নাম্বার।
মানে এরা সাইজেও ইনক্রিজ করে, নাম্বারও ইনক্রিজ করে, মানে কি ডিভিশন হয়, নাম্বারও বাড়ে, 2টা থেকে 4টা হয়, 4টা থেকে 8টা হয়, এই যে এইভাবে নাম্বারে যে বাড়ে, অথবা হচ্ছে সাইজে বড় হয়। ধরো একটা ব্যাকটেরিয়া হচ্ছে এটুক ছিল, সেটা হচ্ছে কয়েকদিন পরে এত বড় হয়ে গেছে, এটা হচ্ছে গ্রোথ। এই দুইভাবেই ব্যাকটেরিয়া গ্রোথ হয়ে থাকে। সো যখন গ্রোথ অফ অ্যাটাচ ব্যাকটেরিয়া লিডিং টু ডিস্টিংক্ট মাইক্রোকলোনিস বোঝায়, তার মানে হচ্ছে এরা সাইজে এবং নাম্বারে, মেইনলি এখানে নাম্বারে যেহেতু বড় হয়েছে, অ্যাজ এ রেজাল্ট নাম্বার বাড়াতে একটা মাইক্রো কলোনি তৈরি হয়েছে। কলোনি মানে কি, যেখানে হচ্ছে অনেক মানুষ একসাথে বসবাস করে, আমরা যেরকম বলি অনেক কলোনি আছে আমাদের ঢাকা শহরে, ঠিক আছে, সেরকম মাইক্রো কলোনি তৈরি করে। মাইক্রো কলোনি মানে অনেকগুলো ব্যাকটেরিয়া একসাথে ওখানে বসবাস করতেছে। সো গ্রোথ অফ অ্যাটাচ ব্যাকটেরিয়া লিডিং টু ডিস্টিংক্ট মাইক্রো কলোনিস, গ্রোথ হওয়ার কারণে মাইক্রো কলোনি ফর্মেশন হয়েছে, এখানে একটা আবাসন তৈরি হয়েছে ব্যাকটেরিয়াদের। সো মাইক্রোবিয়াল সাকসেশন অ্যান্ড কোঅ্যাগ্রিগেশন মানে এটা কন্টিনিউয়াস চলতেছে, আরও বেশি মাইক্রোবস হচ্ছে আইসে এখানে অ্যাডহেয়ার করতেছে, আরও বেশি হচ্ছে কোঅ্যাগ্রিগেশন হচ্ছে মানে আরও বেশি অ্যাগ্রিগেট করতেছে, এখানে জমায়েত হইতেছে, জামাত পড়তে আসছে অ্যাজিফ, ঠিক আছে, আরও বেশি জমায়েত হইতেছে এবং এদের সিমুলটেনিয়াসলি আরও বেশি গ্রোথ হইতেছে, সাইজে বাড়তেছে। সো মাইক্রোবিয়াল সাকসেশন অ্যান্ড কোঅ্যাগ্রিগেশন কন্টিনিউয়াস চলতে থাকে, এবং এভাবে চলতে চলতে আস্তে আস্তে কি হয়, একটা সময় পরে প্লেগ ফর্মেশন হয়ে যায়, ঠিক আছে। কারণ একটা স্পেসিফিক অ্যামাউন্ট, একটা স্পেসিফিক কন্টেন্ট যখন এখানে ফর্মেশন হয়ে যায় থ্রু দি অ্যাকুমুলেশন অফ ব্যাকটেরিয়া অ্যান্ড আদার মাইক্রোবস অ্যান্ড পলিস্যাকারাইড, গ্লাইকোপ্রোটিন এক্সেট্রা, এগুলো সব যখন একসাথে অ্যাকুমুলেটেড হয়ে যায়, তখন হচ্ছে আলটিমেটলি এই প্লেগ ফর্মেশন হয়ে যায়, বা প্লেগ ম্যাচুরেশন বলছে এখানে, মানে প্লেগ ফর্মেশনই হয়। So this is how dental plaque forms in our oral cavity. Okay. এখন এই যে প্লেগ যে ফর্মেশন হয়, ঠিক আছে, এটা হচ্ছে প্রসেসটা। এখন সবারই তো আর প্লেগ ফর্মেশন হয় এমন না, যত মানুষ আছে সবার কি প্লেগ ফর্মেশন হয় না, কিন্তু কিছু মানুষের হয়, কিছু মানুষের হয় না। তাইলে এটা নিশ্চয়ই হচ্ছে এটা সার্বজনীন ব্যাপার না, এটা মানে একটা কিছু স্পেসিফিক কজের কারণে বা কারণেই হচ্ছে এই প্লেগ ফর্মেশন হয়ে থাকে। এখন তাহলে আমরা কিছু কারণ দেখি, কারণ কি, কজেস অফ ডেন্টাল প্লেগ ফর্মেশন দেখি। কজেস অফ প্লেগ ফর্মেশন দেখি, কজেসগুলো কি একদম মানে বেসিক, কিছু চিন্তা করতে হয় না, একদম ন্যাচারালি বোঝা যায় যে কি কারণ হতে পারে। বিকজ অফ পুয়ার ওরাল হাইজিন, কেউ যদি রেগুলার ব্রাশ না করে, মাউথ ক্লিনস না করে, ডেন্টাল ফ্লস ইউজ না করে, তাতে আনাচে কানাচেতে খাবার হচ্ছে থাকে যায়, রাতে ঘুমাবে যখন, তখন হচ্ছে তার ব্যাকটেরিয়াগুলো তার আরামসে সেই যেই আটকানো বা চিপকায় থাকা খাবারগুলো আছে সেগুলোর উপরে কাজকর্ম করে সুন্দর মতো কি করতে পারে, প্লেগ ফর্মেশন করতে পারে। সো একদম 1 নম্বর পয়েন্ট হচ্ছে পুয়ার ওরাল হাইজিন, চিন্তা করতে হয় না, এটা একদম কমন সেন্স। এজন্যই ডেন্টিস্টরা খালি বলে যে ব্রাশ করেন ভাই, সকালে ব্রাশ করেন, রাতে ব্রাশ করেন, মিনিমাম 2 বেলা দিনে ব্রাশ করেন, খালি বলো না। বিকজ এই ওরাল হাইজিনটা যদি মেনটেন করা যায়, তাহলে অনেক ডিজিজ আসলে রেজিস্ট করা যায়, কিন্তু আমরা সেটাই করি না আসলে। তারপরে কি, প্রিডমিনেন্স অফ কার্বোহাইড্রেট ইন ফুড। আমরা অলরেডি ক্যারিজে দেখে আসছি যে কার্বোহাইড্রেটই আসলে একটা মেইন দোষী, মেইন ক্রিমিনাল কালপ্রিট, যে হচ্ছে আমাদের দাঁতের পাওয়ারটা বাঁচায় থাকে। সেই কার্বোহাইড্রেট ফার্মেন্ট করে দেখা যায় যে ব্যাকটেরিয়াগুলো হচ্ছে তাদের এনার্জি পায়, এনার্জি পাওয়ার কারণে তারা হচ্ছে ফার্দার গ্রোথ করতে পারে। সো এই প্রিডমিনেন্স অফ কার্বোহাইড্রেট যদি বেশি থাকে, খাবারে যদি আমরা কার্বোহাইড্রেটের পরিমাণটা বেশি হয়, তাহলে হচ্ছে প্লেগ ফর্মেশন হওয়ারও পসিবিলিটি বাইরে যায়। এরপরে আর কি কারণ আছে, increased concentration of ions in saliva। তারপরে কি, increased concentration of mucin in saliva। তারপরে কি, increased number of epithelial cells in saliva। তাহলে মানে কি,
যদি আমাদের স্যালাইভাতে কনসেন্ট্রেশন অফ আয়ন্স বাইরে যায়, বিভিন্ন এলিমেন্টসের কনসেন্ট্রেশন বাইরে যায়, তাহলে হচ্ছে প্লেক ফর্মেশনের পসিবিলিটি বাইরে যায়। এটা কেন? এই যে দেখো, আমাদের যখন আমরা দেখছি যে কম্পোজিশনে ইন্টারসেলুলার কম্পোনেন্টসের মধ্যে কি আছে, ক্যালসিয়াম আছে, ফসফরাস আছে, সোডিয়াম আছে, এগুলো কি এলিমেন্টস, এগুলো কি আয়ন হিসেবে থাকে, ক্যালসিয়াম আয়ন হিসেবে থাকে, ফসফেট আয়ন হিসেবে থাকে, সোডিয়াম আয়ন হিসেবে থাকে। সো যখন আমাদের স্যালাইভাতে কনসেন্ট্রেশন অফ আয়ন্স বাইরে যায়, তাহলে স্বাভাবিক আমাদের প্লেক ফর্মেশন হওয়ার পসিবিলিটিও বাইরে যায়। সিমিলারলি এই যে ইনক্রিজ কনসেন্ট্রেশন অফ মিউসিন অ্যান্ড নাম্বার অফ এপিথেলিয়াল সেলস, আমরা এখানে দেখে আসছি যে যখন আমাদের প্লেকটা ফর্মেশন হয় তখন হচ্ছে কি এই যে এপিথেলিয়াল সেলস তার একটা কম্পোনেন্ট হিসেবে থাকে। তাহলে আমাদের যখন ওরাল ক্যাভিটিতে এপিথেলিয়াল সেলস বাইরে যাবে তখন স্বাভাবিক প্লেক ফর্মেশন হওয়ার পসিবিলিটিও বাইরে যায়। সিমিলারলি যখন মিউসিন বাইরে যায় ওরাল ক্যাভিটিতে, মিউসিন ইজ অলসো আ পার্ট অফ আওয়ার প্রোটিনস ইনসাইড আওয়ার কি ওরাল ক্যাভিটি। সো এই মিউসিনসগুলোও আমাদের কি প্লেক ফর্মেশনের যে পসিবিলিটি সেটা বাড়ায় দেয়। ওকে, তাহলে এইসব কারণেই হচ্ছে আমাদের প্লেক ফর্মেশন নর্মালি হয়ে থাকে, আমরা দেখতে পারলাম। তাহলে এর বাদে আমাদের এখন কি জানতে হবে? আমাদের জানতে হবে যে এই যে আমরা যে পড়তেছি প্লেক এটা করতেছে সেটা করতেছে, আমরা একদম স্টার্টিংয়ে পড়ে আসছি কি যে প্লেক হচ্ছে পজিটিভ ফ্যাক্টর ইন বোথ ডেন্টাল ক্যারিজ, পেরিওডন্টাল ডিজিজ অ্যান্ড অলসো ইন জিঞ্জিভাইটিস। তাহলে আমরা তো বুঝতেছি যে প্লেক আসলে আমাদের আলটিমেটলি ক্যারিজ ফর্মেশন করবে, পেরিওডন্টাল ডিজিজ তৈরি করবে, এগুলো মেনলি করে আমাদের হার্ম করে থাকে। সো আমরা একটু দেখে নিই শর্টকাটে যে আসলে কিভাবে আমাদের হার্ম প্লেক করে থাকে। হাউ প্লেক হার্মস আওয়ার টিথ। প্লেক স্টিক্স টু দি টিথ। স্বাভাবিক আমরা দেখছি যে প্লেক ফর্মেশন হলে প্লেক দাঁতে স্টিক করে থাকে। ইফ নট রিমুভ প্রপারলি বাই টুথ ব্রাশিং ইট উইল বিল্ড আপ ইন থিক লেয়ার্স। আমরা যদি ঠিকমতো ব্রাশ ট্রাশ না করে তাহলে স্বাভাবিক এই প্লেক আস্তে আস্তে জমতে জমতে আরো অনেক বড়, অনেক থিক মোটা লেয়ার তৈরি করবে। স্বাভাবিক না? তুমি যদি ব্রাশ না করো তাহলে জমতে জমতে তো একটা বড় লেয়ারই তৈরি করবে। তারপরে দোজ মাইক্রো অর্গানিজমস হুইচ আর নিয়ারেস্ট টু দি টুথ কনভার্ট টু অ্যানাএরোবিক রেসপিরেশন অ্যান্ড দে প্রডিউস অ্যাসিড। মানে যেই মাইক্রো অর্গানিজমসগুলো হচ্ছে এই থিক লেয়ারের ভিতরের দিকে থাকে, দাঁতের কাছাকাছি থাকে, তারা তো বাইরের লেয়ার দিয়ে হচ্ছে কাভার্ড থাকে, সো তারা তো আর অক্সিজেন সাপ্লাই পায় না, তাহলে তারা আস্তে আস্তে অ্যানাএরোবিক রেসপিরেশনে কনভার্ট করে। তাদের তো তখন বাজে থাকতে হবে, তাদের বাজে থাকার জন্য তারা অ্যানাএরোবিক প্রসেসে কনভার্ট করে কি করে ফার্মেন্টেশন করে অ্যাসিড প্রোডাকশন করে, কি করে ল্যাকটিক অ্যাসিড প্রোডাকশন করে। এখন বিং দি থিক film saliva cannot penetrate and cannot neutralize the produced by bacteria। আমরা তো ইয়েতে দেখছি ডেন্টাল ক্যারিজে দেখছি যে যখন অ্যাসিড প্রোডাকশন হয় স্যালাইভার বাফারিং অ্যাকশন দিয়ে হচ্ছে একটা অ্যামাউন্ট অফ অ্যাসিড নিউট্রালাইজড হয়ে যায়, কিন্তু যেহেতু এগুলো থিক লেয়ারের ভিতরে থাকে, ইনসাইড থিক লেয়ার, এদের ওই পর্যন্ত হচ্ছে স্যালাইভা পৌঁছাতেই পারে না। না পৌঁছাতে পারার কারণে তারা নিউট্রালাইজও করতে পারে না অ্যাসিড। অ্যাজ এ রেজাল্ট এই অ্যাসিডটা হচ্ছে দাঁতে ইজিলি হচ্ছে হার্মফুল হিসেবে রোল প্লে করতে পারে। These acids demineralize the closest tooth surface। তাহলে যেহেতু দাঁতের কাছে তৈরি হইতেছে ক্লোজ টু টুথ সারফেস, এরা যে অ্যাসিডটা তৈরি করতেছে এটা ডাইরেক্টলি নিউট্রালাইজ না হওয়ার কারণে ডাইরেক্টলি ডিমিনারালাইজেশন প্রসেসটা করতে পারতেছে দাঁতে। ডিমিনারালাইজ করে কি করে আলটিমেটলি ডেন্টাল ক্যারিজ করে। আমরা তো দেখে আসি ডেন্টাল ক্যারিজ তারপরে কিভাবে হয়ে থাকে। সো আলটিমেটলি ডেন্টাল ক্যারিজ এই ডেন্টাল প্লেকের থ্রু হয়ে থাকে, এই জন্য এটা একটা পজিটিভ ফ্যাক্টর। এবং আদার যে পেরিডন্টাল ডিজিজ অ্যান্ড জিঞ্জিভাইটিস হয় সেটা আমি এখন আর বলতেছি না, এগুলো যখন সামনের টপিক, তো অনেক পরের টপিকে, তখন আমি এগুলো নিয়ে ডিসকাস করবো না। এখন আমরা তো প্লেক নিয়ে কম বেশি সবই জানিয়ে নিলাম না? প্লেক নিয়ে আমাদের জানার আসলে বাকি আর কিছুই নেই। এখন এই প্লেকের সাথে আমাদের আরো কিছু স্ট্রাকচার হচ্ছে খুবই ক্লোজলি রিলেটেড, যেমন হচ্ছে ম্যাটেরিয়া অ্যালবা। তাহলে কি? ম্যাটেরিয়া অ্যালবা হচ্ছে সফট অ্যাকুমুলেশন
soft accumulation of bacteria and tissue cells that lack the organized structure of dental plaque. তার মানে কি, ব্যাকটেরিয়া অ্যালবা হচ্ছে সফট অ্যাকুমুলেশন অফ ব্যাকটেরিয়া, সফট অ্যাকুমুলেশন সেম অ্যাজ ব্যাকটেরিয়াল প্লেক। প্লেকে তো সফট অ্যাকুমুলেশনই ছিল, আমরা দেখে আসছি একদম প্রথমে। সফট অ্যাকুমুলেশন অফ ব্যাকটেরিয়া অ্যান্ড টিস্যু সেলস অ্যাজ লাইক অ্যাজ কি প্লেকের মতো, প্লেকেও ব্যাকটেরিয়া থাকে সফট এবং আদার টিস্যু সেলস থাকে, দ্যাট ল্যাক দি অর্গানাইজড স্ট্রাকচার অফ ডেন্টাল প্লেক। এটা হচ্ছে মেইন কথা, যে এরা প্লেকের মতোই কম্পোজিশন, প্লেকের মতো সফট ডিপোজিটও, কিন্তু এদের স্ট্রাকচারটা যে স্ট্রাকচারটা আসলে এতটা অর্গানাইজড না ডেন্টাল প্লেকের মতো। এদের স্ট্রাকচারটা একটু লেস অর্গানাইজড, লেস স্ট্রেংথ এদের এতে স্ট্রাকচারটা। এই জন্য হচ্ছে দেখা যায় ম্যাটেরিয়া অ্যালবা খুব ইজিলি হচ্ছে টুথব্রাশিং করে বলো, অথবা হচ্ছে ওয়াটার রিনসিং, মাউথ ওয়াশ রিনসিং অ্যান্ড আদার যেই প্রসেস আছে যেমন স্যালাইভারি ফ্লো, এগুলো দিয়ে ইজিলি কি ক্লিয়ার করা যায়, দ্যাট ইজ can be easily removed by brushing, mouthwash rinse, saliva flow, এক্সেট্রা। মানে খুব ইজিলি, যেহেতু এগুলো সফট অ্যাকুমুলেশন, খুব ইজিলি হচ্ছে মাউথ রিন্স করলে, মুখে মাউথ ওয়াশ দিয়ে গড় করলেই, কুলি করলেই দেখা যায় যেগুলো ক্লিয়ার হয়ে যায়। স্যালাইভারি ফ্লো, আমাদের মুখে যে ন্যাচারালি স্যালাইভারি ফ্লো হচ্ছে, সে স্যালাইভারি ফ্লোর কারণেই এগুলো দেখা যায় যে ক্লিয়ার হয়ে যায়, খুব একটা কষ্ট করতে হয় না। ব্রাশিং তো অনেক পরের কাহিনী, ঠিক আছে, এগুলোতেই এগুলো কি রিমুভড হয়ে যায়। কিন্তু যেহেতু প্লেকটা হচ্ছে একটা কি বলে অর্গানাইজড স্ট্রাকচার, রিলেটিভলি মোর অর্গানাইজড স্ট্রাকচার কম্পেয়ার টু ম্যাটেরিয়া অ্যালবা, এরাও সফট অ্যাকুমুলেশন হওয়া সত্ত্বেও এরা কিন্তু এত ইজিলি রিমুভড হয় না। এরা কিন্তু এই মাউথ ওয়াশ রিন্স বা স্যালাইভারি ফ্লো বা হচ্ছে ওয়াটার ফ্লো, ঠিক আছে, এগুলো দিয়ে কিন্তু এত সহজে কি রিমুভড হয় না। এদের জন্য আমাদের আরও অন্যান্য টেকনিক্স অ্যান্ড আদার মেথডস অ্যাডপ্ট করতে হয়। সো এটাই হচ্ছে ম্যাটেরিয়া অ্যালবা আর প্লেকের মধ্যে ডিফারেন্স। যেহেতু এরা খুব ক্লোজলি অ্যাসোসিয়েটেড এদের যে স্ট্রাকচার ওয়াইজ, সেহেতু এগুলো হচ্ছে একটু জানা দরকার প্লেকের সাথে যে ম্যাটেরিয়া অ্যালবা কি। এরপরে আমাদের একটা জানা জিনিস দরকার হচ্ছে হোয়াট ইজ প্লেক, হোয়াট ইজ ক্যালকুলাস। ক্যালকুলাস আমরা তো অনেক সময় শুনছি ক্যালকুলাস ক্যালকুলাস, অনেকবারই শুনছি ক্যালকুলাস ক্যালকুলাস। এই ক্যালকুলাসগুলো তাহলে কি, ঠিক আছে, এটা জানার দরকার আছে। এই ক্যালকুলাসগুলো হচ্ছে মিনারেলাইজড প্লেক, আর কিছুই না। যে প্লেকটা ফর্মেশন হয়, হ্যাঁ, সে প্লেকটা তো সফট অ্যাকুমুলেশন থাকে, সেখানে যদি কোনো মিনারেল যে ডিপোজিটেড হয়, ক্যালসিয়াম, ফসফেট, দিস মিনারেলস যদি যে ডিপোজিটেড হয়, তখন হচ্ছে এরা সলিড রূপ ধারণ করে, সফট অ্যাকুমুলেশনে থাকে না। হ্যাঁ, এরা হচ্ছে সফট ডিপোজিট থাকে না, এরা হচ্ছে হার্ড ডিপোজিটসে কনভার্ট করে। এরা হচ্ছে পাথরের মতো শক্ত একটা স্ট্রাকচার ফর্মেশন করে। এই যে দেখাই আছে, এগুলো দেখে বোঝা যাচ্ছে অনেক শক্ত না, দেখে মনে হচ্ছে সেগুলো সেই ডেন্টাল প্লেকের মতো কিন্তু এত সফট না। এই দেখো ডেন্টাল প্লেক দেখি বোঝা যাচ্ছিল যে অনেক সফট না, কিন্তু এগুলোতে মিনারেলাইজেশন হওয়ার ফলে যে এই হার্ড স্টোন লাইক স্ট্রাকচার ফর্মেশন করে, যেগুলোকে বলে ডেন্টাল ক্যালকুলাস। এই ডেন্টাল ক্যালকুলাসগুলো নর্মালি দেখা যায় যে এটা
সফট প্লেক কাভার করে থাকে ইস হার্ড স্টোন লাইক ক্যালকুলাস। তুমি যখন এগুলো যখন তুমি ক্লিন করতে যাবা দেখবা যে উপরের একটা লেয়ার খুব সহজেই হচ্ছে রিমুভ হয়ে যেতেছে, কারণ ওগুলো হচ্ছে সফট প্লেক দিয়ে কাভার্ড আছে। এটার নিচে যেই হার্ড স্টোন টাইপ স্ট্রাকচার আছে ওগুলো কিন্তু সহজে রিমুভ করা যায় না, ওগুলো ডেন্টিস্টের কাছে যে বিভিন্ন মেথডের মাধ্যমে ওগুলো রিমুভ করতে হয়। সো একটা মিনারেলাইজড প্লেক হচ্ছে ক্যালকুলাস, যেটা একটা সফট প্লেক দিয়ে আসলে কাভার করে থাকে উপরে উপরে। এরা যদি এরকম স্টেজে চলে আসে কারো অবস্থা প্লেক ফর্মেশন করতে করতে ক্যালকুলাস ফর্মেশন হয়ে যায়, এটা ইমিডিয়েটলি তাদের ডেন্টিস্টের কাছে যাওয়া উচিত, যাই হচ্ছে তাদের এটা ক্লিয়ার করা উচিত, না হলে এখান থেকে হচ্ছে আরো অনেক কমপ্লেক্সিটিস ভবিষ্যতে ফর্মেশন করতে পারে। ও ম্যাটেরিয়া অ্যালবা নিয়ে আরেকটা কথা বলতে পারি, সেটা হচ্ছে এরা দেখতে হোয়াইট চিজ লাইক। হ্যাঁ, এই যে আমরা যে প্লেক দেখছি না, এই প্লেকের মতোই এদের আসলে দেখতে এই প্লেকের মতোই, কিন্তু এই প্লেকটা যেরকম তার থেকে আরো বেশি সাদা, একটু হোয়াইট লাইক স্ট্রাকচার। এরা দেখতে চিজ লাইক অ্যাপিয়ারেন্স, আমি এখানে ছবিটা আসলে অ্যাড করতে মনে নাই, আমি তোমাদের যখন এই লেকচারটা পিডিএফটা দিয়ে দেবো, আমি এখানে একটা ছবি হচ্ছে ম্যাটেরিয়াল বার অ্যাড করে দেবো, যাতে তোমরা বুঝতে পারো আসলে চিজ লাইক অ্যাপিয়ারেন্স কেন বলা হয়েছে। এই যতগুলো স্ট্রাকচার আমরা দেখলাম, ডেন্টাল প্লেক বলো বা হচ্ছে ম্যাটেরিয়া অ্যালবা বলো বা ক্যালকুলাস যে আলটিমেটলি ফর্মেশন হয়, এগুলো সবগুলোতেই কিন্তু একটা জিনিস খুব কমন, সেটা হচ্ছে কি কিছু মাইক্রো অর্গানিজমস আছে, একটা মাইক্রোবিয়াল কমিউনিটি আছে, ঠিক আছে, তার সাথে হচ্ছে কিছু সেলস এন্ড আদার ইন্টারসেলুলার সাবস্টেন্সেস, এগুলো মিলে হচ্ছে একটা স্ট্রাকচার ফর্মেশন করে। এই সব ধরনের মানে যে কোনো জায়গায় যে কোনো টুথের সারফেসে যখন কোনো মাইক্রোবিয়াল কমিউনিটি কি করে বসবাস শুরু করে, এনি মাইক্রোবিয়াল community associated with a tooth surface or any hard non-shedding material or any hard shedding material। হার্ড নন শেডিং ম্যাটেরিয়াল কি আমাদের টুথের হার্ড টিস্যুগুলো, এনামেল, ডেন্টিন, সেমেটাম এক্সেট্রা, ঠিক আছে, এগুলোতে যখন এনি মাইক্রোবিয়াল কমিউনিটি অ্যাসোসিয়েটেড উইথ আ টুথ সারফেস অর এনি হার্ড নন শেডিং ম্যাটেরিয়াল ইজ কল্ড বায়োফিল্ম। মানে কি যে কোনো মাইক্রোবিয়াল কমিউনিটি যদি টুথ সারফেসে বা হচ্ছে কোনো হার্ড নন শেডিং ম্যাটেরিয়ালে অ্যাকুমুলেট করে, এনি মাইক্রোবিয়াল কমিউনিটি accumulated or associated with a tooth surface or any hard or non-shedding material is called biofilm। মানে যে কোনো টুথের সারফেসে যদি মাইক্রোবিয়াল একটা কমিউনিটি অ্যাসোসিয়েটেড থাকে বা অ্যাকুমুলেট করে, সেটা তো প্লেকিও করে, সেটা দেখো ডেন্টাল ক্যারিজিও করে মানে প্রথম দিকে, তারপরে হচ্ছে ম্যাটেরিয়াল অ্যালবাতে করে আমরা দেখলাম, ক্যালকুলাস তো জাস্ট মিনারেলাইজ স্ট্রাকচার অফ ডেন্টাল প্লেক, সো ওইখানেও করে, ঠিক আছে। তাহলে এই সব কিছুই একদম এক লাইনে যদি আমি এগুলো ডিসক্রাইব করতে চাই, এগুলো সবগুলো হচ্ছে একটা বায়োফিল্ম, ঠিক আছে, কারণ এখানে লিভিং অর্গানিজমস আছে, ব্যাকটেরিয়া আছে, ভাইরাস আছে, প্রোটোজোয়া আছে, ইস্ট আছে, যেহেতু এগুলো লিভিং অর্গানিজম দিয়ে তৈরি, এজ এ রেজাল্ট এগুলো বায়োফিল্ম বলে। সো এটুকুই আসলে আমাদের জানা দরকার, ইনাফ আমাদের জানার জন্য
regarding dental plaque and related structures.